ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের জেরে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট। তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আমিরাতে বাংলাদেশিদের সাজা মওকুফকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে ঢাকা। গেল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল বাংলাদেশ, তখন ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন ৫৭ প্রবাসী বাংলাদেশি। আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। এ কারণে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের মুখোমুখি হতে হয় তাদের। বাংলাদেশি ওই শ্রমিকদের মাত্র ৪৮ ঘন্টার ট্রায়ালে দেয়া হয় সাজা। গত ২২ জুলাই ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন দেয়া হয়, আর ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়। মানবিক দিক বিবেচনায় সেই শ্রমিকদের জেল থেকে ছাড়াতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নিয়োগ দেয়া হয় আইনজীবীও। অবশেষে সেই সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে এবার ক্ষমা করে দিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমি মনে করি বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন, এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম, কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত। কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল তাদের সাজা কার্যকর না করার আদেশ দিয়েছেন। সেই সাথে প্রবাসী ওই শ্রমিকদের দেশে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব, সংযুক্ত আরব আমিরাতে যেটা হলো ৫৭ কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিকে মুক্তি দেওয়া হলো, এটা আসলে সম্ভব করা কতটা কঠিন ছিল বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রফেসর ইউনূস স্যার এবং পুরো উপদেষ্টা মণ্ডলীর টিমকে আমি শুভেচ্ছা জানাই যে ওনারা একটা কঠিন কাজকে সম্ভব করেছে। এটা কিন্তু একটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল। মানে ইন্ডিভিজুয়াল সম্পর্কের কারণে কিন্তু এই জিনিসটা সফল হয়েছে এবং এটার জন্য একক ক্রেডিট অবশ্যই প্রফেসর ইউনূস স্যারকে এটা আমাদেরকে দিতেই হবে। যদি অন্য কোনো সরকার থাকতো, এটা আমাদের পূর্বের অভিজ্ঞতাগুলো দেখেছি আমরা, ইট ওয়াজ এ লং টার্ম প্রসেস এর মাধ্যমে এই ক্ষমাগুলা পেত, অনেক সময় হয়তো পেতও না, তাই না? তো সেদিক দিয়ে আমরা বলতে পারি যে আপনার এটা খুব দ্রুত এত অল্প সময়ে হয়ে গিয়েছে। কিন্তু এটার সাথে সাথে আমাদের কিন্তু কয়েকটা জিনিস কিন্তু চিন্তা করা দরকার আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, কারণ এইটা যেন আবার বারবার যেন না ঘটে। কারণ সবসময় প্রফেসর ইউনূস স্যার কিন্তু সবসময় থাকবেন না, তাই না? তাহলে আমাদেরকে এই ঘটনার দ্বারা কয়েকটা জিনিস আইডেন্টিফাই করেছে, যেটা হচ্ছে যে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের যাদেরকে বিদেশে পাঠাচ্ছি, তাদের ট্রেনিং এর সময় যেই ধরনের আমরা ট্রেনিং গুলো দেই, যে আপনার একটা পর্ব থাকে যে ওই দেশের কালচারকে আপনার রেসপেক্ট করতে হবে, কোনো প্রকার আইনের বহির্ভূত কাজ করা যাবে। যেহেতু এখন একটা নতুন একটা ইস্যু আমাদের সামনে এসেছে যে দেশের প্রতি একটা মমত্ববোধের কারণে তারা রাস্তায় নেমে আসছিল, এটা আমাদের একটা নতুন একটা চোখ খুলে দিয়েছে যে আমাদের ট্রেনিং প্রোগ্রাম গুলো কিন্তু আবার সাজাতে হবে। এখানে কিন্তু আপনার এখন মাইগ্রেন্ট ওয়ার্কার যারা যাবে তাদেরকে বুঝাতে হবে আরেকটা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আবেগকে সুসংহত রাখতে হবে। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক, এই ঘটনা দেখা যাচ্ছে যে ওইখানে যারা বিদেশে যারা আমাদের যে দূতাবাসে যে কর্মকর্তারা ছিল, তারা কিন্তু এই ঘটনার সময় কোনো ধরনের সহযোগিতা করে নাই তারা, মানে তাদেরকে যখন জেল দেওয়া হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা দূতাবাসের কাজ কি একটা পলিটিক্যাল রাজনৈতিক দলের তার আদর্শ বাস্তবায়ন করা, নাকি বাংলাদেশের তার আদর্শ বাস্তবায়ন করা? তাই এগুলোকে আমাদেরকে কিন্তু ঢেলে সাজাতে হবে। এইটার মাধ্যমে কি এই জিনিস কিন্তু উঠে আসছে। জি অবশ্যই। আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টার দিকে আসলে পুরো ক্রেডিটটা যায়। প্রধান উপদেষ্টার এই ক্ষমতা বৈদেশিক শ্রম বাজারে আসলে কিভাবে ব্যবহার করা যেতে পারে? আপনি অথবা জেনে থাকবেন আপনারা, আমাদের কিন্তু প্রফেসর ইউনূস স্যার কিন্তু উনাদের গ্রামীণ ব্যাংকের আওতায় কিন্তু অনেক বছর আগে, প্রায় 10-12 বছর যদি আমি হিসাব করি, একটা কিন্তু রিক্রুটিং এজেন্সির লাইসেন্স কিন্তু চেয়েছিলেন উনি, কিন্তু ওই লাইসেন্সটা কিন্তু কখনো কিন্তু দেওয়া হয় নাই। হয়তোবা আগের সরকারের সাথে উনার ব্যক্তিগত হয়তোবা সম্পর্ক না থাকার কারণে, কিন্তু উনি কিন্তু চেয়েছিলেন যে রিক্রুটিং এজেন্ট যদি উনার মাধ্যমে যদি লাইসেন্সটা পেত, তাহলে কিন্তু একটা যে বহির্বিশ্বের যে একটা ভাবমূর্তি হতো,
এবং উনি এখানে কিন্তু অবশ্যই একটা ইনভেস্টমেন্ট করতো, স্কিল ওয়ার্কার তৈরি করা, বড় বড় ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপে, আমেরিকাতে ওইখানে মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো এবং রেমিটেন্সের পরিমাণ বাড়ানো হতো। কাজেই এখন আমরা যেটা বলবো, যেটা আমরা জানি আপনার প্রোগ্রামের মাধ্যমে, প্রফেসর ইউনূস স্যারকে বলবো যে ওনার যে আইডিয়াটা ছিল 10-12 বছর আগে যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করা, এরকম লোকগুলো যদি আমাদের যদি রিক্রুটিং এজেন্টে আসে, মানে মাইগ্রেশন সেক্টরে যদি আসে, এবং ইয়াং জেনারেশন যারা হচ্ছে ওই দালাল শ্রেণী অথবা দুর্নীতিবাজ না, তারা যদি এই সেক্টরে আসে এবং এটা যদি প্রফেসর ইউনূস স্যার যদি ওনারা যদি এদেরকে গাইড করে, তাহলে কিন্তু আমাদের মাইগ্রেশন সেক্টরের যে সংস্কার যেটা আমাদের দরকার সেটা কিন্তু সম্ভব হবে। সেক্ষেত্রে এই বিশ্বের সাথে আসলে সুসম্পর্ক দিয়ে রপ্তানি এবং রেমিটেন্স দুটোই কি বাড়ানো সম্ভব বলে মনে করেন? হ্যাঁ, এখানে একটু জটিলতার বিষয় আছে। আমাদের কিন্তু এখন কিন্তু ওই 3D কনসেপ্ট থেকে বের হতে হবে, মানে ডার্টি, ডিফিকাল্ট, ডেঞ্জারাস জব, যেটা আমাদেরকে ভাবা হয় যে ওই মিডল ইস্ট অথবা সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে। এখন কিন্তু আমাদের কিন্তু মনোযোগ বাড়াতে হবে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ কান্ট্রিতে, যেখানে আপনার টেকনিক্যাল এডুকেশনের খুব ডিমান্ড ওই জায়গা। এখন এখানে টেকনিক্যাল এডুকেশনের জায়গাটাকে যদি কাজ করতে হয়, আমাদের একটা কালচারাল একটা বিপ্লব দরকার। সেখানে একটা কি পার্সন গুলাকে আনতে হবে যাদেরকে কথা মানুষ শুনে, যেন প্রফেসর একটা স্যার একটা হতে পারে যে আপনারা আপনার সন্তানকে আপনারা বিদেশে পাঠান। তো ওনার এই যে ইমেজটাকে যদি আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে যেটা হবে যে ইউরোপের যে বাজার, যেটা ওদের যে টেকনিক্যাল এডুকেশন সিস্টেম যেটা আছে, কারিকুলামটা, ওইটা আমাদের দেশকে তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন। এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার আছে এই জায়গাটা। তো আগে সরকার সেটা একটা চেষ্টা করেছিল, এনএসডিএম যেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তারা চেষ্টা করেছিল ইউরোপের মার্কেটের সাথে আমাদের স্কিলটাকে ম্যাচ করা, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এটা রাজি হয় নাই। তো সেই জায়গায় যদি প্রফেসর ইউনূস যদি এখন যদি এসে যদি এটা যদি একটা নেগোশিয়েট করতে পারে, তাহলে আমাদের যে ছেলেরা, যারা ইয়াং ছেলেরা ভূমধ্য সাগরে যে তারা যে মারা যাচ্ছে আপনার অবৈধতা যাদের, সেটা কমে যাবে, বৈধ পথে তারা বিদেশে যেতে পারবে ওয়েস্টার্ন কান্ট্রি, এবং বেশি রেমিটেন্স আপনার দেশে পাঠানো সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।